ছুটির আগে একটা প্রজেক্টের জন্য বলেছিলাম। প্রজেক্টটা ছিল এরকম, সেটা হচ্ছে যে আমরা আমাদের আগের নিয়ম অনুযায়ী, কোর্স মডিউল অনুযায়ী যেটা ছিল সেটা হচ্ছে যে স্টুডেন্ট ম্যানেজমেন্টের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আমাদের তৈরি করতে হবে স্টুডেন্ট ম্যানেজমেন্টের। বাট এখন যেটা করেছি, স্টুডেন্ট ম্যানেজমেন্টের ওই অ্যাপ্লিকেশনটা করতে পারেন, রাইট? আপনারা করতে পারেন, বাট এর সাথে আমি অ্যাডিশনাল আরও কিছু চয়েস রাখছি, রাইট? স্টুডেন্ট ম্যানেজমেন্টের ওইটা করতে হলে কতটুকু করতে হবে, কি করতে হবে সেটা আমি বলেছিলাম, বাট ওইটা বলার আগে আমি আরও কিছু চয়েস দিচ্ছি। যেমন আপনি নিউজ পোর্টাল তৈরি করতে পারেন, ঠিক আছে? আপনি ট্যুরিজমের উপরে ওয়েবসাইট তৈরি করতে পারেন, রেস্টুরেন্টের ওয়েবসাইট তৈরি করতে পারেন। এছাড়া আছে হোটেলের বুকিং সিস্টেম, তাই না? হোটেলের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন, রিয়েল এস্টেটের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু পোর্শন লাইক আমি যদি একটা ডাইনামিক ওয়েবসাইট করি একটা স্কুলের, এবং স্কুলের অ্যাকাউন্টস এবং স্কুলের রেজাল্ট প্রসেসিং যদি তার মধ্যে থাকে, তাহলে একটা কিন্তু কমপ্লিট সাইট হয়। এটাও আপনি করতে পারেন, রাইট? একটা ডাইনামিক ওয়েবসাইট থাকবে স্কুলের, যার ব্যাক এন্ড থেকে সেটা কন্ট্রোল করা যাবে, এবং ওই ব্যাক এন্ডেই অ্যাকাউন্টস ম্যানেজমেন্টটা থাকবে, এবং ওই ব্যাক এন্ড থেকেই রেজাল্ট প্রসেস করা যাবে। ফ্রন্ট এন্ড থেকে স্টুডেন্টরা ইজিলি তার রেজাল্ট এবং অ্যাকাউন্টস ইনফরমেশনগুলো দেখতে পাবে। এখন আসছে আমাদের মূল টপিক, যেটা স্টুডেন্ট ম্যানেজমেন্টের যে ছোট্ট প্রজেক্টটা ছিল, ওখানে একটা বিষয় ছিল যে রেজাল্ট প্রসেসিংটা হবে, রেজাল্টটা যেন দেখা যাবে। এর সাথে আরও দুটো মডিউল অ্যাড করেছে, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের পার্টটা, আর একটা পার্ট হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসটা ম্যান্ডেটরি না, বাট রেজাল্টটা এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্টটা ম্যান্ডেটরি। কেউ যদি স্টুডেন্ট ম্যানেজমেন্টের সাইটটা করে, তাহলে দুইটা পার্টই থাকতে হবে, রেজাল্ট প্রসেসিং আর ডাইনামিকনেস। আমি জানো আমার সাইটের ব্যানার, ওয়েবসাইটের যে ব্যানারটা আছে সেটাও অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারি। ইভেন নিজের টেক্সট যে ফুটার পাওয়ার্ড বাই, এই কথাটাও যেন অ্যাডমিন প্যানেল থেকে আমি চেঞ্জ করতে পারি। ইভেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, গ্যালারি যে ইনফরমেশনগুলো থাকবে সবই অ্যাডমিন প্যানেল থেকে ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে পারতে হবে। আর স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করে লগ ইন করবে, অথবা স্টুডেন্টদের জাস্ট লগ ইন দিয়ে দেওয়া হবে, ইউজার আইডি পাসওয়ার্ড তাকে দিয়ে দেওয়া হবে, সে শুধু লগ ইন করবে, তার রেজিস্ট্রেশনের কোনো দরকার নেই। সে লগ ইন করে তার রেজাল্টটা সে দেখতে পারবে, ঠিক আছে? আর যদি অ্যাকাউন্টস ইনফরমেশন বা অ্যাকাউন্টসটা আমরা করি অ্যাডমিন প্যানেলে, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টস ইনফরমেশনটাও দেখতে পারবে সে তার অ্যাডমিন প্যানেল, তার প্যানেল থেকে, তার লগ ইন প্যানেল থেকে, ফ্রন্ট এন্ড প্যানেল থেকে। আমি বোঝাতে পেরেছি? আদার্স আর রিলেটেড বা অপশন যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু ওয়েল নন প্রজেক্ট, রাইট? কারো যদি বিষয়টা ডাইনামিকনেস বুঝতে সমস্যা হয়, বা কেউ যদি মনে করেন যে আমার কিছুটা দুর্বলতা আছে, আমাকে কাটিয়ে উঠতে হবে, আমাকে একটা প্রজেক্ট জমা দিতে হবে, সবচেয়ে সহজ প্রজেক্ট হচ্ছে ব্লগ। শেখানো হয় না যে কোনো প্রজেক্ট শুরু করতেই ধরা হয় কি ব্লগ প্রজেক্ট, খুবই সিম্পল টাইপের প্রজেক্ট, যেখানে জাস্ট ক্রুড সিস্টেমটা জানলেই আপনি একটা ব্লগ বানাতে পারেন। এখানে আর অন্য কোনো ডিফিকাল্টিস নেই, বোঝা যাচ্ছে? সো কেউ যদি এরকম অবস্থা থাকে যে আমি বিষয় ধরে উঠতে পারছি না বা বুঝে উঠতে পারছি না, আমাকে প্রজেক্ট জমা দিতেই হবে, সেক্ষেত্রে তার জন্য হবে কি, সে একটা মাল্টিলেয়ার ব্লগিং সিস্টেম তৈরি করবে। মাল্টিলেয়ার, কিন্তু মাল্টিলেয়ার বলতে আমি অ্যাজ এ অ্যাডমিন, ব্লগাররাও ফ্রন্ট এন্ড থেকে রেজিস্ট্রেশন করবে, ব্লগার পারমিশন মানে অ্যাডমিন পারমিশন দিলে ব্লগাররা ব্লগ লিখতে পারবে এবং সেটা পাবলিশ করতে পারবে। সিস্টেমটা একটু বলি, ওই যে বাংলা নিউজ, বিডি নিউজ, প্রিয়.com বা সামহার ইন ব্লগ, তাই না? এগুলো বা টেক টিউনস, এই যে ব্লগগুলো আছেন, এটা সব ডাবল লেয়ার ব্লগ, মাল্টিলেয়ার ব্লগ সাইট বলা হয়ে থাকে। মাল্টিলেয়ার ব্লগে হচ্ছে ব্লগার অনেকেই আর ভিউয়ার্সও অনেক, আর নর্মাল ব্লগ সাইট হচ্ছে একজন ব্লগার, ভিউয়ার্স অনেক। সো নর্মাল ব্লগ সাইট হচ্ছে অ্যাডমিন প্যানেল সে রেডি করলো, সে যে ব্লগগুলো লিখছে ফ্রন্ট এন্ডে দেখা যাচ্ছে, দ্যাটস অল। সে ক্যাটাগরাইজ করছে, ক্যাটাগরি ওয়াইজ দেখা যাচ্ছে, পপুলার ব্লগ দেখা যাচ্ছে, রিসেন্ট ব্লগ দেখা যাচ্ছে, আর্কাইভ ব্লগ দেখা যাচ্ছে, এগুলো ফ্রন্ট এন্ডে থাকবে। ব্লগের ডিটেলে যাওয়া যাবে, ব্লগে কমেন্টস করা যাবে, দ্যাটস অল। এটা ছিল হচ্ছে সিঙ্গেল লেয়ার ব্লগ। আর মাল্টি লেয়ার ব্লগে ফ্রন্ট এন্ড থেকে রেজিস্ট্রেশন করা যাবে, রেজিস্টার্ড ব্লগাররা লগ ইন করে যে ব্লগিং প্যানেল পাবে,
সে ব্লগ লিখতে পারবে, তার ব্লগগুলো সে এডিট, ডিলিট, পাবলিশ, আনপাবলিশ সেগুলো সব করতে পারবে, এবং তার ব্লগের যে কমেন্টসগুলো সেগুলো সে অথরাইজ করতে পারবে, রাইট? বাট তার ব্লগটা যে লাইক আমি একজন ব্লগার হিসেবে কোনো একটা সাইট লাইক XYZ এ রেজিস্ট্রেশন করেছি, সাইটের ওনার যিনি অ্যাডমিন যদি আমাকে পারমিশন দেয় দেন আমার ব্লগ সাইটে আসবে, মানে আমার ব্লগটাকে সে যদি পাবলিশ করে দেন সাইটে আসবে, আর যদি পাবলিশ না করে সাইটে আসবে না। তার মানে দুইটা পারমিশন লাগবে, আমারও পাবলিশড হতে হবে এবং অ্যাডমিনেরও পাবলিশড হতে হবে, দেন ব্লগটা ফ্রন্ট এন্ডে আসবে। আমি শুধু পাবলিশ দিয়ে রেখেছি, সেটা ফ্রন্ট এন্ডে আসবে না। চেক হতে হবে কয়টা? দুইটার, আমার এবং আমার ব্লগ সাইটের ওনারের। বুঝতে পেরেছেন? আর যখন কমেন্টসের ইস্যু আসবে, কমেন্টসটা আপনি পাবলিশ করবেন, এটা আপনার অথরিটি, রাইট? আপনি যখন ব্লগার, আপনি যদি কমেন্টস পাবলিশ করেন তাহলে সরাসরি পাবলিশড হয়ে যাবে, আর যদি এটা আনপাবলিশড থাকে তাহলে আর ফ্রন্ট এন্ডে আসবে না। তার মানে লেয়ার কয়টা? ফ্রন্ট এন্ড, সাইড, ব্লগার প্যানেল, আর পেছনে কি আছে? অ্যাডমিন প্যানেল। তিনটা লেয়ার, এই জন্য এটাকে বলা হয় মাল্টি লেয়ার ব্লগিং ওয়েবসাইট। প্রজেক্ট নিয়ে আর কারো কোনো কোশ্চিন আছে? এখানেও তিনটা লেয়ার থাকে, সুপার অ্যাডমিন যে অ্যাড লিস্ট করছে সে, আর ভিউয়ার্স। ভিউয়ার্স কোনো প্রোডাক্ট দেবে না, তাহলে তাকে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটর বলতে হবে, তাকে কন্ট্রিবিউটর বলতে হবে। আর অ্যাডমিন আছে আলাদা। হ্যাঁ, আমরা যদি সেখানে প্রোডাক্ট সেল করতে চাই, আমরা অ্যাজ এ কন্ট্রিবিউটর সাইটে কন্ট্রিবিউট করব আমার প্রোডাক্ট, আর ভিউয়ার্সরা সেটা দেখবে এবং আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। বুঝতে পেরেছেন? আমাদের পেছনে আরেকটা লেয়ার থাকবে সাইট ওনারের। বল। সিএমএস এর মতো আপনি ডেভেলপ করতে পারেন। ওই যে বললাম না, ডাইনামিকনেসটা থাকতে হবে। আপনি কিন্তু কমপ্লিট সিএমএস ডেভেলপ করতে পারবেন, এটা চারটিখানি কথা না যে আমি চাইলাম করে ফেললাম। বাট আমি চাইলে সিএমএস এর কাছাকাছি ওয়েবসাইট বানাতে পারি। লাইক আমি চাইলে আমি যদি সাইটের সব কিছু ডাইনামিক করি, অ্যাডমিন প্যানেল থেকে দেই, তাহলে ওইটা মোরলেস মিনি সিএমএস এর পর্যায়ে চলে আসে। আরেকটু যদি ইমপ্রুভ করতে চান, যে লেফট মেনুটা রাইটে, রাইট মেনুটা লেফটে প্রোগ্রামিং করে যদি করতে চান, সেটাও আপনি করতে পারেন। এই ধরনের সিএমএস আপনি বানাতে পারেন, বাট থার্ড পার্টি কেউ এসে ইন্টিগ্রেট করবে আপনার সাথে, সেটা আপনি এখন বানাতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনি লাইক হয়তো ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট যেরকম সেরকম আপনি বানাতেই পারেন, বাট ওয়ার্ডপ্রেসের সাথে প্লাগ ইন অ্যাড হয়, সে প্লাগ ইন অ্যাড করার জন্য আপনার যে কোয়ালিটি, সে পর্যায়ে এখনো ওই লেভেলের কোড আমরা লিখতে পারবো না। বুঝতে পেরেছেন? বাট আপনি সিম্পল ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যে সিস্টেমটুকু পাচ্ছেন এবং অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করলে যে ফ্রন্ট এন্ডের যে ইফেক্টগুলো আসে, সে ধরনের কাজ আপনি অনায়াসেই করতে পারবেন। বুঝতে পেরেছেন? বলেন। কারো কোনো কোশ্চিন আছে প্রজেক্ট নিয়ে? হ্যাঁ, রাইট। অ্যাডমিন টেমপ্লেট, ফ্রন্ট এন্ড টেমপ্লেট, যে কোনো টেমপ্লেট।
দেখেন তো, মাস্টারিং করে আপনারা যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন। এখান থেকে বসে কিছুই দেখা যায় না, এই সামনে কি করতে বলেন? এইটা একটু উঁচু করতে আপনাকে করতে বলেন। তাহলে ওগুলো ডাউন করতে হবে। সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে এটা উঁচু করতে হবে। ওগুলো দেখতে হবে, ওগুলো দেখার সাথে কোনো প্রত্যেক লেবিতে এটা আসলে স্কোয়ার হওয়ার কারণে একটু চলে প্রবলেমটা গেছে আর কি। আপনি একটা জিনিস ইয়ে করেন যে আমি কথা বলছি, স্টুডেন্ট আমাকে দেখতে পাচ্ছেন না, তাহলে কিন্তু কোথা থেকে সাউন্ড আসছে কি কনসেন্ট্রেশনটা কিন্তু আসবে না। ভিতরগুলো দেখতে হবে, আমি তো আসলে না না না, আপনি ওটা ভিতরে একটু বলবেন যে আমি দেখে এসেছি, আমি বলবো যে সবচেয়ে সহজ সলিউশন এগুলো তো চেঞ্জ করা যাবে না, এটাকে একটু উঁচু করলে হবে। বিচার টেবিলে চললো না, তাকে উঁচু করতে হবে। এই জায়গাটা একটু উঁচু করে দিলে ঠিক আছে, এটা দেখানোর জন্য। এটাও দেখা যায় না, হ্যাঁ এই পর্যন্ত মানে নিচের অংশটা দেখা যায় না, পরে দেখতে পাবে না। স্ক্রিনটা দেখা যায় না, স্ক্রিন উপরে নেওয়ার আর কোনো স্কোপ নাই, তো মনিটরটা 4 ইঞ্চি করে কেটে দেবো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ক্লাস শুরু হচ্ছে কালকে। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যে রিপনদের সঙ্গে আসছিলেন না? আচ্ছা, হ্যাঁ কালকে ক্লাস শুরু হচ্ছে। জি ঠিক আছে, ওকে, no problem. আচ্ছা, আমাদের অ্যাডমিন প্যানেলটার ইউআরএল কি ছিল? অ্যাডমিন না? ইউজার আইডি পাসওয়ার্ড।
ইন্টারনেট আছে? ইন্টারনেট তো নাই। হাবিব একটু দেখেন তো ইন্টারনেটের কি হলো, ওই ইয়েকে জিজ্ঞেস করেন। আছে? আমারটাতে নেই। হ্যাঁ হাসিব, আচ্ছা অ্যাড ক্যাটাগরি ছিল এবং এখানে শেখানো হয়েছিল ম্যানেজ ক্যাটাগরি, তাই না? অ্যাড ক্যাটাগরি আমি দেখিয়েছিলাম, ম্যানেজ ক্যাটাগরিতে এসে আমি কতটুকু দেখিয়েছিলাম, পাবলিশ আনপাবলিশ, তাই না? আর লাস্ট ক্লাসে আপনাদের হয়েছে এডিট আর ডিলেট। আপডেট আর এডিটটা একই কিন্তু, হ্যাঁ আপডেট আর এডিটটা সেম। ওই যে আরেকটা ছেলে আসছিল না কিছুক্ষণ আগে, ওনাকে বলে আতিক। আচ্ছা অ্যাড ক্যাটাগরি ছিল আর ম্যানেজ ক্যাটাগরি ছিল আর কি। ম্যানেজ ক্যাটাগরি থেকে আমরা ইন্টারনেট পাচ্ছি না, এটা কি কারণ? ওই যে ডিএনএস আছে এই কারণে। ম্যানুয়ালি আমাদের জিনিসের সাথে তাহলে তো কনফিগ করবে। এমনি কি দেওয়া আছে দেখি, আমার অফিসের ডিএনএস দিয়ে অল্টারনেটিভ দিয়ে দেন, গুগল দিয়ে দেন, ফুটেও থাকতো অল্টারনেট দিয়ে দিলেন, অল্টারনেট দিয়ে দিলে হয়। চলার কথা। আমারটা তো গুগলে ওই পাবলিক ডিএনএসটা দিয়ে দেন, ওটাও চলার কথা। আপনি তো ম্যানুয়ালি দিয়ে রাখছেন, এই জন্য আমাদেরটার সাথে কনফিগ করতে হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কাজ আছে? হ্যাঁ কাজ আছে। এখানে এরর আসলো কেন? নো ডাটা অ্যাভেলেবল ইন দ্য টেবিল, তার মানে ফেসেসকে এখানে এরর আসবে, সম্ভবত কোয়েরিতে কোনো প্রবলেম হচ্ছে। আমাদের ডেটাবেস টেবিলে কি আছে? লোকাল হোস্ট PHP MyAdmin, ক্রুড, পিডিওটা, হ্যাঁ পিডিওটা দেখাম। আচ্ছা আমাদের ডেটাবেসটা কি ছিল? ডিবি ই-কমার্স SCIP PHP ব্যাচ 8। এখানে দুইটা টেবিল ছিল আমাদের, TBL অ্যাডমিন আর TBL ক্যাটাগরি। কিন্তু কিছু ক্যাটাগরি আছে ডিলিশন স্ট্যাটাস, ডিলিশন স্ট্যাটাসটা আপনি ডিলেটটাকে ইয়ে করেছিলেন, বাট ডিলিশন স্ট্যাটাসটার জন্য তো আমার ওই এররটা আসার কথা না।
আচ্ছা, এখানে একটা এরর আসছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টে একটা এরর দেখা যাচ্ছে। এররটা হচ্ছে ম্যানেজ করতে গিয়ে MySQL face এসওক except parameter 1 to be resource boolean given, মানে আমরা ওই যে রেজাল্ট অ্যারেটা রিটার্ন করাচ্ছি না, এবং যেটা MySQL face এসওক এর মধ্যে দিয়ে লুপ চালাচ্ছি, এটা একটু চেক করে দেখি। এটা না ই-কমার্স এসিআইপি ব্যাচ 8। আমরা এটা কোয়েরিটা দেখছি অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেল থেকে আমি যখন বলেছি ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে এখানে এসে আমরা দুইটা কাজ করেছিলাম। একটা হচ্ছে ডেটাবেস থেকে আগে ডাটাটা তুলে নেওয়া হয়েছিল, এই যে এখান থেকে বলা হচ্ছিল না যে রেজাল্ট সিলেক্ট অল ক্যাটাগরি, তাই না? সুপার অ্যাডমিন সুপার এসইউপি অবজেক্ট, তার মানে কি এটা কোন ক্লাসের অবজেক্ট? সুপার অ্যাডমিন ক্লাসের অবজেক্ট। এখন আমার ক্লাসটাতে যাই, অ্যাডমিন ক্লাসেস সুপার অ্যাডমিন ক্লাস। এখানে কোয়েরিটা ছিল হচ্ছে সিলেক্ট অল ক্যাটাগরি, ঠিক আছে? সিলেক্ট অল ক্যাটাগরি। এখান থেকে যে কোয়েরিটা আসছে, অ্যাকচুয়ালি এররটা দেখিয়েছে এই রেজাল্টটা, হ্যাঁ এটা আসি। এই যে রেজাল্টটা আমরা যখন ফেস করেছি লাইন নম্বর 49-এ, এররটা খেয়াল করেন, লাইন নম্বর 49, মানে এরর দেখে চেনার উপায়। লাইন নম্বর 49-এ এররটা দেখাচ্ছে, লাইন নম্বর কত? 49। বাট এররটা কি আমরা এখানে করেছি? না, অ্যাকচুয়ালি এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা চলেছে সিলেক্ট অল ক্যাটাগরি, এখানে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের ভেতরে ভুল আছে। কোয়েরি যদি রান করতে না পারে রিটার্ন করে কি ট্রু অর ফলস। এই কারণেই যেহেতু কোয়েরিতে এরর এসেছে, এখানকার এররটা দেখিয়েছে MySQL face এসওক এক্সপেক্টস প্যারামিটার 1 টু বি রিসোর্স, মানে সে রিসোর্স লোকেশনের অ্যাড্রেস চায়, বাট বলা হচ্ছে কি বুলিয়ান গিভেন। বুলিয়ান মি ট্রু অর ফলস, কারণ কোয়েরিতে ভুল কোয়েরি চালানো হয়েছে, রিটার্ন করেছে কি ফলস। আমরা কিন্তু এই জায়গায় বা স্পেসিফিক এখানে কিন্তু কোনো এরর পাচ্ছি না, পাচ্ছি এই জায়গাটাতে কোনো এরর আছে? লাইন নাম্বার 49-এ কোনো এরর আছে? বাট এররটা হয়েছে কি তার প্রিভিয়াস যেখান থেকে এসকিউএলটা রান করা হয়েছে, এসকিউএল এরর থাকাতে এখানে এররটা দেখা যাচ্ছে। সে ধরনের এরর হলে প্রাথমিকভাবে যারা কোড করছেন প্রথম
কোডিংয়ে নেমেছেন তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয় এররটা কোথা থেকে আসছে ধরাটা, বোঝা যাচ্ছে? সো তার মানে এর সাথে ডিপেন্ডেন্ট কি ওই কোয়েরিটা ঠিক করলেই আমাদের এখানে কোয়েরি মানে যে এররটা আসছে সেটা সলভ হবে। কোয়েরিতে প্রবলেমটা যেটা হচ্ছে বা আমরা যেটা করে রেখেছি এখানে বলা হচ্ছে কি ডিলিশন স্ট্যাটাস যার 1 সেটাকে সে তুলবে না, আদারওয়াইজ সবই তুলে নিয়ে আসবে। আপনারা একটা ডেটাবেজে ফিল্ড অ্যাড করেছিলেন লাস্ট সেশনে, সেটা কি ছিল? টেবিলের মধ্যে আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য টেবিল ফিল্ড অ্যাড করছি ডিলিশন স্ট্যাটাস টাইপ টাইনি ইন্টিজার যার লেন্থ হিসাবে আমি বলছি 1, ঠিক আছে? যার লেন্থ হিসাবে আমি বলছি 1। টিবিএল ক্যাটাগরিতে একটা ফিল্ড অ্যাড হয়েছে যার নাম হচ্ছে কি ডিলিশন স্ট্যাটাস। এখন এই কোয়েরিটা ঠিকঠাক মতো রান করবে এবং আমাদের এই রেকর্ডের যেগুলো আছে সেগুলো সব চলে আসবে। আচ্ছা, বাই ডিফল্ট আমাদের ডিলিশন স্ট্যাটাস কি ছিল? 0। দেখেন বাই ডিফল্ট ডিলিশন স্ট্যাটাস যখন আমি বসিয়েছি বাই ডিফল্ট কি 0, তার মানে সে ডিলিট না, আর 1 হলে কি ডিলিট। তাহলে কোয়েরিতে একটু চেঞ্জ করে নিতে হবে। আপনারা যেটা করেছেন যে ডিলিশন স্ট্যাটাস যদি 1 থাকে তাহলে তুলতে বলেছেন, অ্যাকচুয়ালি ডিলিশন স্ট্যাটাস যদি 0 থাকে তাহলে উঠে আসবে, আর যেগুলো 1 তার মানে সেটা ডিলিটেড। 1 তো ট্রু বলি আর 0 কে কি বলি ফলস, তার মানে সে ডিলিট না, আর 1 মানে কি ডিলিট। সো আমি কোয়েরিটাও একটু চেঞ্জ করে নিলাম। সবগুলোতে 0 বসার কারণে কিন্তু আমার রেকর্ড দেখাচ্ছিল না, এখন দেখাচ্ছে। তাই তো দেখাচ্ছে তো। আচ্ছা, সো এখানে অ্যালার্ট করছে এবং এটা ডিলিট করা যাচ্ছে, তাই না? অ্যালার্ট করে ডিলিট করে দেওয়া যাবে না? ডিলিট করে দেওয়া যাবে। আমি 4কে ডিলিট করে দিলাম। চার কি ডিলিট হয়েছে? ডিলিশন স্ট্যাটাসটা চেঞ্জ হওয়ার কথা না? এখানেও আমাকে কাজ করতে হবে, কারণ আমি যখন ডিলিট করেছিলাম এখানে 0ই আছে, মানে সেট করার জন্য 0 দেওয়া আছে, 0 এখানে সেট হচ্ছে, এখানে সেট হবে কি 1। তো এখানকার কোয়েরিটা আমরা একটু দেখি যে কিভাবে রাখা হয়েছে। কোয়েরিটা যখন লেখা হচ্ছে ফাংশনটা হচ্ছে এই যে ডিলিট ক্যাটাগরি, সেট করতে হবে কি 1, তাহলে আর দেখাবে না। এবার যদি 4কে আমি ডিলিট করি, 4কে কিন্তু এখানে আর দেখাচ্ছে না, বাট সেটা তো ডেটাবেজে আছে এবং স্ট্যাটাস কি অবস্থায় আছে? ডিলিশন স্ট্যাটাসটা শুধু 1 বসে গেছে, 0 গুলোকে আমি উঠে নিয়ে যাচ্ছি। বিষয়গুলো তো বোঝা যাচ্ছে। আচ্ছা, অ্যাড করা আমরা কি করব এখন? ম্যানুফ্যাকচারার অ্যাড করব, ঠিক আছে? এক্স্যাক্টলি সেম, যেহেতু ঈদের পরে ফার্স্ট ক্লাস অনুপস্থিতি 2/3, 1/3 এখনো আসে নাই, আর মাত্র 7 জন করেছেন, 11 জন করেন নাই। ধরে নিচ্ছি আপনারা পারেন নাই, নাকি সময় পান নাই? কোনটা? আগেই বলেছি যে এই বিষয়গুলো আমি যখন পরবর্তী স্টেপে যেতে চাইবো, কোন প্রোডাক্ট অ্যাড করতে যাব, তখন কিন্তু আমার ম্যানুফ্যাকচারের ওই অংশটা লাগবে। কারণ আমি একটা প্রোডাক্ট যখন ডেটাবেসে অ্যাড করব, তখন ওই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, ওই প্রোডাক্টটা কোন ম্যানুফ্যাকচারার আমাকে কিন্তু বলে দিতে হবে। তার মানে এটা ডিপেন্ডেন্ট, রাইট? হোমওয়ার্ক যদি 50%-এর বেশি করে আসা না হয়, তাহলে ওই কাজটা ক্লাসে করা হবে, আর ক্লাসে শেখার পরিমাণটা কমে যাবে। অনেক আগে একবার বলেছিলাম না,
যে আমাদের নিজেদের মানে আগাতে হবে, আগালেই আমরা সেক্ষেত্রে প্রসিড করতে পারবো। তো একেবারে হুবহু সেম জিনিস আবারও রিপিট হচ্ছে, ওই কাজটা মানে অ্যাড করা, ভিউ করা, এডিট করা, ডিলিট করা, পাবলিশ আনপাবলিশ করা 3টা ক্লাসে দেখানো হয়েছিল। আজকে 1.5 ঘন্টার মধ্যে, নেক্সট 1.5 ঘন্টার মধ্যে সকল বিষয় দেখানো হবে। আবার ক্যাটাগরি বা ম্যানুফ্যাকচারার অ্যাড করা, ভিউ করা, পাবলিশ আনপাবলিশ করা, ডিলিট করা এবং এডিট করা, ঠিক আছে? বাট এরপর থেকে যদি রিপিটেশন কাজ দেওয়া হয়, ওটা যদি না করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে আপনারাই পড়বেন। ওকে, এটা করা হলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারতাম, পরের স্টেপটা দেখতে পারতাম। হোপ আমরা নেক্সট ক্লাসে একটা ইন্টারেস্টিং বিষয় দেখব, কিভাবে ইমেজ বা ফাইল আপলোড করা যায়। আচ্ছা, ফার্স্টেই আমরা আমাদের ডেটাবেস টেবিলে যে কাজটা সেরে নিব সেটা হচ্ছে, আমরা নতুন করে একটা টেবিল বানাবো। টেবিলের নাম দিচ্ছি টিভিএল ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, ডিলিশন স্ট্যাটাস, কয়টা ফিল্ড? 5টা। লেন্থ কত? লাইক 3। ইন্ডেক্স প্রাইমারি, auto increment। আমাদের ডেটাবেস টেবিলটা রেডি। ঠিক আছে, টিভিএল ম্যানুফ্যাকচারারটা আমরা তৈরি করেছি। এবার আমাদের ফর্মটা লাগবে। আমরা যেরকম অ্যাড ক্যাটাগরি করেছিলাম, অ্যাড ক্যাটাগরি ফর্ম করেছিলাম, আমাদের লাগবে না অ্যাড ম্যানুফ্যাকচারার ফর্ম।
আচ্ছা, আরেকটা কাজ সেরে নেই। আমাদের অ্যাডমিন মাস্টার, তাই না? অ্যাডমিন মাস্টারের মধ্যে অ্যাড ম্যানুফ্যাকচারার, অ্যাড ম্যানুফ্যাকচারার পিএসপি। অ্যাড ম্যানুফ্যাকচারার পিএসপিতে গেলে আমি পেজের ভেতরে কি পাঠাচ্ছি? অ্যাড ম্যানুফ্যাকচারার ফর্ম, আর অ্যাডমিন মাস্টার লোড হয়ে যাচ্ছে। কারণ অ্যাডমিন মাস্টারের ভেতরে স্টেটমেন্ট দিতে হবে, তাই না? অ্যাড ম্যানুফ্যাকচারার ফর্ম চেক করে দেখি। অ্যাড ম্যানুফ্যাকচারার, এখান থেকে যদি আমরা হিট করি একটা ফর্ম আসার কথা। হুম, আচ্ছা, হুম, ঠিক আছে। আমার তো অ্যাড ম্যানুফ্যাকচার ডট পিএইচপিতেই আছে। কোথায়? এখানে কি ছিল এর আগে? এডিট, মোস্ট প্রবাবলি এডিট ছিল। অ্যাড ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। আচ্ছা, ফর্মটা রেডি হয়ে গেছে। ফর্মের ফিল্ডগুলো আমাদের হাতে আছে। ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন, পাবলিকেশন, স্ট্যাটাস। এখন আমাদের সুপার অ্যাডমিনের অবজেক্টও কোথায়? আমাদের অ্যাডমিন মাস্টারের মধ্যে তৈরি করা আছে না?
এই যে সুপার অ্যাডমিন ক্লাসের অবজেক্ট যেহেতু অ্যাডমিন মাস্টারে তৈরি করা আছে, আমরা কি করব, সব জায়গায় তার চাইল্ডগুলো পেয়ে যাবে। আচ্ছা, সো এখান থেকে নিয়ে অ্যাড ম্যানুফ্যাকচারার ফর্মে আমাদের বাটনটা যখন হিট করা হবে তখন সুপার অ্যাডমিনের অবজেক্ট নিয়ে সেভ কি হবে, ম্যানুফ্যাকচারার ইনফরমেশন। সেভ ম্যানুফ্যাকচারার ইনফরমেশন ফাংশনটা আমরা লিখব কোথায়, আমরা সুপার অ্যাডমিন মডেলে না, সুপার অ্যাডমিন ক্লাসে পাবলিক ফাংশন এটাকে আমরা কি বলছি, ডাটা। সেভ করার কোরি কোডটা লেখাই আছে, ইনসার্ট ইনটু বলেছিলাম না এভাবে লিখতে হয়। আচ্ছা, ক্যাটাগরি বা ম্যানুফ্যাকচারার এভাবে লিখেছিলাম। এবার সেভ হবে কোথায়, টিবিএল ম্যানুফ্যাকচারারে কি কি সেভ হবে, ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। সো ওখান ফর্ম থেকেও আসবে কি, ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। আচ্ছা, এটা পাবলিকেশন স্ট্যাটাস। সেভ ম্যানুফ্যাকচারার ইনফরমেশন সাকসেসফুলি, এরকম মেসেজ দেখাবে। ঠিক আছে, দেন ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট হবে। সো মেসেজটা যদি রিটার্ন হয় অ্যাড ম্যানুফ্যাকচারার ফর্মে, এই মেসেজটা রিসিভ করা হচ্ছে, তারপর এই মেসেজটাকেই দেখানো হচ্ছে, এখানে ইকো করা হচ্ছে, তারপর আনসেট করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা যদি ম্যানুফ্যাকচারার ফর্মটাকে এখন নিয়ে কাজ করি তাহলে ম্যানুফ্যাকচারার সেভ হবে, তাই না? স্যামসাং নামে একটু ম্যানুফ্যাকচারার দিয়েছি, পাবলিকেশন স্ট্যাটাসটা আমি পাবলিশ বলছি। সেভ ম্যানুফ্যাকচারার ইনফরমেশন সাকসেসফুলি, সেভ ক্যাটাগরির জায়গায় কি হবে, সেভ ম্যানুফ্যাকচারার। আচ্ছা, সেভ ম্যানুফ্যাকচারার ইনফরমেশন সাকসেসফুলি। এখন ডেটাবেসটাতে যদি যাই, দুইবার রিফ্রেশ করেছে না, দুইবার ইনসার্ট হয়ে গেছে। এখানে কি করতে হবে, ভ্যালিডেশন, জাভাস্ক্রিপ্টের একটা ভ্যালিডেশন অ্যাড করতে হবে। বুঝতে পেরেছেন? দুইবার হলো। আমি যদি এই যে এই ফর্মটাতে একটু খেয়াল করেন, কি অবস্থায় আছে, অ্যাড ম্যানুফ্যাকচারার না, আমার ডাটা না থাকলে আমি যদি সেভ ম্যানুফ্যাকচারার হিট করি কি হবে, আবার সেভ হয়ে যাবে, ব্ল্যাঙ্ক ডাটা সেভ হয়ে যাবে। রাইট, আটকানোর জন্য যেটা করা হয় যে এখানে আটকানোর জন্য একটা ভ্যালিডেশন দিতে হয়। আমি যদি সিম্পলি এরকম করে রাখি, রিকোয়ার্ড
প্রবলেম করছে, ইন্টারনেটের খুব ফ্ল্যাকচুয়েট করছে না? মেসেজ দেখিয়েছে, তার মানে আবার কি হয়েছে, আরেকটা ডেটা সেভ হয়েছে, রাইট? বাট আপনি যদি সাবমিট করতে যান, এখানে কি বলছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এই ফিল্ডে আপনাকে এখন ডাটা দিতে বলা হচ্ছে। যদি ডাটা না দেন তাহলে আপনারা সাবমিট করতে দেবে না। বুঝতে যাচ্ছে? হ্যাঁ, পেজ রিলোড করলে আপনার অটো ডাটা সেট হয়ে যাচ্ছে, কারণ ওই অ্যাড ম্যানুফ্যাকচারার কি পেজ যখন রিলোড করছে, আমার ওই বাটনের ভেতরে ডাটা আছে, বাটন প্রেসের ভেতরে ডাটা আছে, ওই পোস্ট অ্যারেতে ডাটা আছে, সে ওটাকে পাঠিয়ে দিচ্ছে। এখানে রিডিরেক্ট করতে হয়, ঠিক আছে? এখানে রিডিরেক্ট বলে একটা বিষয় আছে, যে লাইক হেডার যদি আমরা রিডিরেক্ট করি বা আমরা যদি অন্য কোথাও গিয়ে মেসেজটা দিয়ে দিই, তাহলে আর পেজ লোডিংয়ে ডাটাটা আর সেভ হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন এটা তো সিম্পলি HTML ভ্যালিডেশন, রাইট? রিকোয়ার্ড করাটা হচ্ছে HTML এর ভ্যালিডেশন। আমরা যদি এখানে জাভাস্ক্রিপ্টের কোনো ভ্যালিডেশন দিতে চাই, যে লাইক নেমের ভেতরে নাম্বার বা আদার্স, এগুলো আমরা অ্যালাউ করব না। আবার পাবলিকেশন স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতেই হবে। লাইক এই ধরনের ভ্যালিডেশন যদি দিতে চাই, তাহলে জাভাস্ক্রিপ্টের একটা প্রোটোটাইপ আছে জেসভ্যাল, রাইট? তার মাধ্যমে ভ্যালিডেশন দেওয়া যায়, লাইক নাম, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, জিপ কোড, এগুলোর যদি ভ্যালিডেশন আপনি দিতে চান, তাহলে ওই স্পেসিফিক রুলস ধরে ধরে ওই ফিল্ডের জন্য ভ্যালিডেশন দিতে হয়। যে লাইক আমি ইনপুট বক্সের মধ্যে কি লিখলে এটা ভ্যালিড হবে, সেটা জাভাস্ক্রিপ্ট চেক করবে, চেক করে যদি দেখে যে না ঠিক আছে, তাহলে এটা ভ্যালিড বলবে, আদারওয়াইজ সেই ফর্ম থেকে আপনাকে বের হতে দেবে না, ফর্মটাকে কি সাবমিটই করতে দেবে না। বোঝা যাচ্ছে? এটাকে বলা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। আর এটা এখন করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, আর জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে jQuery, তার মাধ্যমে, রাইট? সিম্পল jQuery ভ্যালিডেশনও এখানে দেওয়া যায়, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশনও দেওয়া যায়। jQuery আমরা এখনো শিখি নাই, তো জাভাস্ক্রিপ্ট একটু দেখেছিলাম, সেই হিসেবে আমরা জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশনটা এখানে অ্যাড করার চেষ্টা করছি এখন। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের 15 তারিখ নাগাদ শুরু হচ্ছে, ঠিক আছে? October 15। হ্যাঁ, October 15। হ্যাঁ হ্যাঁ, আপনার ভর্তি শুরু হয়ে গেছে, আপনি 2 তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে, তার মানে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে। আচ্ছা, 13,500, 13,500। জি। হুম হুম হুম। ফিটা, আচ্ছা, মানে পিএসপি শেষ করেছে, তাহলে তাহলে ওকে একটা ব্যাচে ইনক্লুড করা যাবে, তাহলে ওটার ফি হচ্ছে 11,500 টাকা। হ্যাঁ, 11,000। হ্যাঁ, নেই নেই, নেই স্কোপ নেই। না না, একবারই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি, সপ্তাহে 3 দিন।
শনি সোম বুধ সকালে, শনি সোম বুধ সকাল 9:30 থেকে 12:30। ঠিক আছে। ভ্যালিডেশন ভ্যালিডেশন আমরা এখানে জেসভেলটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, জেসভেলটা একটা জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ। এটা গুগল কোড থেকে পাওয়া যায়, বাট এই গুগল কোডের জেসভেলের যে ফাইলটা আছে সেটা এখানে আবার রিডেভেলপ করা হয়েছে। বেশ কিছু অ্যালগোরিদম এখানে অ্যাড করা আছে, অ্যাডিশনাল অ্যালগোরিদম এখানে আছে, রাইট? ফোনে কয়েকটা অ্যালগোরিদম থাকে, বাট এই জেসভেলের এই ফাইলটাকে বেশ কিছু অ্যালগোরিদম বা আপডেটেড অ্যালগোরিদম দিয়ে করে রাখা আছে। এই এই যে অ্যালগোরিদমগুলো দেখছেন, এগুলোকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে অ্যালগোরিদমটা ফিল্ডের উপরে অ্যাপ্লাই করা হয়। মনে করেন যে আমি যখন কোনো নামের কথা বলছি, নামের মধ্যে তো নাম্বার অ্যালাউড না, বাট হাইপেন অ্যালাউড, স্পেস অ্যালাউড, তাই না? কোনো স্পেশাল ক্যারেক্টার কি অ্যালাউড? একটা নামের মধ্যে ম্যাক্সিমাম কি থাকতে পারে? অ্যালফাবেট, ক্যাপিটাল, স্মল, স্পেস, ডট, হাইপেন, রাইট? সো এইগুলো অ্যালাউড, বাকিগুলো অ্যালাউড না। এই টাইপের যদি কোনো একটা অ্যালগোরিদম আমি লিখি ইউজিং জাভাস্ক্রিপ্ট, তখন এটাকে আমরা বলবো কি রেগুলার এক্সপ্রেশন। আমি যেটাকে সিলেক্ট করে রেখেছি অ্যাকচুয়ালি এই অ্যালগোরিদমটা ইমেলের জন্য। এখানে একটা আছে জেসভেল আরএক্স আলফা, এটা নর্মালি নেমের জন্য ইউজ করা হয়ে থাকে। এই যে খেয়াল করেন জেসভেল আরএক্স আলফা, সেখানে অ্যালাউ করেছে এ টু জেড স্মল, এ টু জেড ক্যাপিটাল, আন্ডারস্কোর আর ডট, একটা ওয়ার্ডের মধ্যে। আর স্ল্যাশ ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে দেওয়া আছে কি হাইপেন আর স্পেস, তার মানে দুইটা ওয়ার্ডের মধ্যে আপনার হাইপেন অ্যালাউড আর স্পেস অ্যালাউড। বোঝা যাচ্ছে? সো এই অ্যালগোরিদমগুলো এখানে লিখাই আছে, আমরা শুধু এই অ্যালগোরিদম ইউজ করব এই কেসটা ধরে। আর এই অ্যালগোরিদমিক ফাইলটার যে প্রোটোটাইপ ফাইলটা, এই প্রোটোটাইপ ফাইলটার মেইন যে ফাংশনটা সেটা হচ্ছে দিস ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। আর এই ফর্মটাকে মানে বা আমরা যখন যে ফর্মটাকে ভ্যালিডেট করতে যাব, আমরা তো কোনো একটা ফর্মকেই ভ্যালিডেট করব। কোনো একটা ফর্মকে যখন আমি ভ্যালিডেট করতে যাব, ভ্যালিডেট করতে গিয়ে ওই ফর্মের ফিল্ডগুলো যখন সাবমিট করা হবে অ্যাকশন এর মাধ্যমে, তো তখন অন সাবমিট নামে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট আছে যার মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ওই ফাংশনটাকে কল করে দিতে হবে। এক ফর্মটা সাবমিট হওয়ার সময় কি হবে, আমার এই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা উপরে যেটা বলা আছে জাভাস্ক্রিপ্ট ফাংশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং পুরো লাইব্রেরিটা অ্যানাবল হয়ে যাবে। আর যদি কোনো একটা অ্যালগোরিদম ওই ফিল্ডের উপরে বসানো থাকে, সেই অ্যালগোরিদমটা চেক করে দেখবে যে আদৌ সে ঠিকঠাক মতো ভ্যালুটা দিয়েছে কিনা। ইমপ্লিমেন্টেশনটা ইজি, বাট ভ্যালু কোডগুলো কি অনেক জটিল। এই কোডগুলো আমাদের বোঝারও দরকার নেই। আমরা যে কাজটা করব আর কি, যে জেসভেল ফাইলটা এখানে এনেছি এবং আমাদের যে সুপার অ্যাডমিনটা আছে আচ্ছা, সো যে ফাইলটা আছে সেটা হচ্ছে এটা। আমরা এখন যেটা করব, অ্যাডমিন যে মাস্টার ফাইলটা আছে, অ্যাডমিন মাস্টার কোথায় গেল?
এই অ্যাডমিন মাস্টার আগে জেসভেল ফাইলটাকে লিংক করে ফেলে অ্যাডমিন মাস্টারের সাথে। জাভাস্ক্রিপ্টের লিংকগুলো কি নিচে আছে না? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেহেতু ফর্ম রিলেটেড, ফর্মগুলো হিট হবে এবং ভ্যালিডেশন ধরতে হবে, তো সেই ক্ষেত্রে এই জাভাস্ক্রিপ্টের লিঙ্কিংগুলোটা ভ্যালিডেশন রিলেটেড যে ফাইলগুলো সেটা উপরে থাকবে, আদারওয়াইজ ভ্যালিডেশনটা ধরবে না। তো জেসভেলটা আমাদের অ্যাডমিন মাস্টারে দেওয়া আছে। এখন অ্যাড ম্যানুফ্যাকচারার ফর্মে এসে ফর্মটা যখন আমি সাবমিট করতে যাব, ফর্ম সাবমিট হয়েছে কোথায়? এখানে অন সাবমিট এ রিটার্ন হবে জেসভেলের ওই ফাংশনটার নাম কি? ভ্যালিডেট স্ট্যান্ডার্ড কাকে ভ্যালিডেট করবে? এই ফর্মকে। দিস মিন্স দিস ফর্ম। এবার এখানে এই ইনপুট বক্সের ভেতরে রিকোয়ার্ড তো বলাই আছে, রিকোয়ার্ডের সাথে সাথে আমরা এখানে রেগুলার এক্সপ্রেশন বসাবো, REGEXP, রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনে ওই অ্যালগোরিদমটার নাম আমাকে এখানে বসাতে হবে। কোন অ্যালগোরিদমটা আমি ফিল্ডের জন্য বসাতে চাচ্ছি? আমি কিছুক্ষণ আগে যেটা নিয়ে আলোচনা করেছি, রেগুলার এক্সপ্রেশন জেসভেল RX আলফা। ঠিক আছে, জেসভেল RX আলফা। আর আমি ইচ্ছে করেই এখানে স্প্যান দিয়ে নিচ্ছি, স্টাইলটা আমি বলছি কালার রেড স্টার মার্কস। দেয়া যায়, দুপাশেই চলে, এখানেও ব্র্যাকেট দিয়ে দেয়া যায়, আবার এখানেও। এটা আপনার ব্যাপার, ডিজাইন যা বলে সেটা করবেন। আমি জাস্ট স্টারটা দিয়েছি যাতে বোঝা যায় যে এটা ভ্যালিডেশন করা হচ্ছে। না, এটা জাভাস্ক্রিপ্ট, পিওর জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, সো এখনো কিন্তু ভ্যালিডেশনটা আমাদের ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। বোঝার উপায় হচ্ছে যে আমি যখন সেভ ম্যানুফ্যাকচার করতে যাচ্ছি, আমাকে বলছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এটা হচ্ছে HTML এর অ্যালার্ট। ঠিক আছে, HTML অ্যালার্ট করেছে, আমি কিছু একটা লিখেছি, বাট এর ভেতরে আমি নাম্বার পুশ করেছি, রাইট? যেটা HTML বলবে যে না ঠিক আছে, রেকর্ড বলতে যে কোনো কিছু দিলেই তার কাছে অ্যালাউড, ঠিক আছে, বাট নামের ভেতরে তো নাম্বার থাকা যাবে না, এটা চেক করবে কে? জাভাস্ক্রিপ্ট। এখন যদি আমার জাভাস্ক্রিপ্ট ঠিকঠাক মতো ওয়ার্ক করে তাহলে একটা অ্যালার্ট আসবে, একটা অ্যালার্ট এসেছে যে প্লিজ এন্টার এ ভ্যালিড টাইফেড বলা হচ্ছে। টাইফেড হচ্ছে অ্যাকচুয়ালি টাইফেড কেন বলা হচ্ছে? এখানে আইডি বলা আছে কি টাইফেড, আইডিটা
যা বলা থাকবে মেসেজে সেটাই চলে আসবে। আমরা যদি এরকম বলে দেই, আর একটা অ্যাট্রিবিউট যদি এখানে আমরা অ্যাড করি, ERR, প্লিজ enter a valid manufacturer error। হ্যাঁ, ERR মিনস হচ্ছে এরর, যে অ্যালার্টটা দেবে, অ্যালার্টের মধ্যে যে মেসেজটা আপনি ERR এ দেবেন সেটাই শো করবে। হ্যাঁ, এটা HTML এর অ্যাট্রিবিউট, বাট কন্ট্রোল হচ্ছে কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। হুম, হুম, না, এটা করে লিখতে হবে, এটা HTML এর। ঠিক আছে, আমি যেটা করি, সব ঠিক আছে, জাস্ট একটা নাম্বার আছে, রাইট? তারপর আমাকে কি বলছে, প্লিজ এন্টার এ ভ্যালিড ম্যানুফ্যাকচারার। সো এটা কি হলো, ভ্যালিডেশন। কার ভ্যালিডেশন? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি এই ফিল্ডের উপরে ওই রুলসটা অ্যাপ্লাই করে দিয়েছি, যে এখানে অ্যালফাবেট ইউজ করা যাবে, স্পেশাল ক্যারেক্টার বলতে 3টা ক্যারেক্টার ইউজ করা যাবে, আন্ডারস্কোর, ডট আর হাইপেন আর স্পেস, 4টা স্পেশাল ক্যারেক্টার। না, ওটা করবে না, ওই ভেতরেই বলা আছে, যদি ERR থাকে ERR কে পিক করবে, ERR না থাকলে আইডি কে পিক করবে, আইডি না থাকলে নেম কে পিক করবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বলা আছে যে কোনটার পর কোনটাকে ধরবে। এই যে জেসভেলের মধ্যে বলা আছে। এই দেখেছেন কি করবে, লেন্থ টেক্সটে ফেইল্ড এরর দিয়ে দেবে, স্ট্রিং এররটা এই ERR এর মধ্যে থেকে পুশ করবে। এর ভেতরে মানে এই ফাইলটার মধ্যে লেখা আছে, বাট বেশ কমপ্লেক্স ওয়েতে। ওকে, এখানে REGEXPও আছে, রেগুলার এক্সপ্রেশনকে কিভাবে রিড করা হচ্ছে। দেখেছেন কিভাবে চেক এক্সেপশন করছে রেগুলার এক্সপ্রেশন, সব কন্ডিশনাল এই কোডের ভেতরেই বলা আছে। এটা আগে বলেছি, হ্যাঁ, ফর্মটার জন্যই কাজ করছে, বাট এই কোডটা এই স্টেজের জন্য ডিফিকাল্ট। আমরা শুধু কি করছি, এই অ্যালগোরিদমিক এই ফাইলটাকে ইউজ করছি, জাস্ট অন সাবমিটে ফাংশনটা কল করে দিয়েছি আর অ্যালগোরিদমগুলো বসিয়ে দিচ্ছি আমাদের ফর্ম ফিল্ডে যখন যেটা দরকার পড়ছে। এটা রেডি করা একটা প্রোডাক্ট, জাভাস্ক্রিপ্টে ম্যাক্সিমামই পাবেন রেডি প্রোডাক্ট, আপনি শুধু ইউজ করবেন লাইব্রেরিগুলো, জাস্ট রেডি প্রোডাক্ট, আপনাকে ইমপ্লিমেন্টেশন শিখতে হবে। বাট ওই লেভেলের কোডিং যখন করবেন তখন আপনি নিজেই এগুলো বানাবেন, সময় নিতে হবে এক্ষেত্রে। ঠিক আছে, ভ্যালিডেশন তো কিছুটা বোঝা যাচ্ছে, তাই না? তার মানে আমরা এখন যে কোনো ফর্মের ফিল্ডের উপরে ভ্যালিডেশন দিতে পারবো, বাট স্পেসিফিক ফিল্ডের জন্য স্পেসিফিক অ্যালগোরিদম সেট করতে হবে। বোঝা যাচ্ছে? ইমেলের জন্য ইমেল অ্যালগোরিদম। হ্যালো, আচ্ছা, আমরা এখানে আরেকটা বিষয় একটু দেখি, যে আমরা ইনপুট বক্সের কোনো একটা ফিল্ড যখন ভ্যালিডেশন দিচ্ছিলাম, এরকম ফিল্ড হতে পারে কি কি, কোনো একটা নাম, রাইট, হতে পারে পাসওয়ার্ড, হতে পারে ইমেল অ্যাড্রেস, তাই না, কনফার্ম পাসওয়ার্ড,
এছাড়া কি জিপ কোড, মোবাইল নাম্বার, টেলিফোন, রাইট? এই যে ফিল্ডগুলো আছে প্রত্যেকটা ফিল্ডের জন্যই আমরা কিন্তু একই স্টাইলে ভ্যালিডেশন দিতে পারি। তো আমাদের যে জেসভাল ফাইলটা আছে, জেসভাল ফাইলের নিচের দিকে যদি আমরা যাই, কি কি ধরনের ভ্যালিডেশন অ্যালগরিদম আছে সেটা এখানে কিন্তু দেওয়াই আছে। সবার শুরুতে আছে কি জেসভাল আরএক্স ইমেল, ঠিক আছে, বোঝা যাচ্ছে? জেসভাল আরএক্স টেলিফোন, জেসভাল আরএক্স ডেট, কালার কোড, পিসি, জিপ কোড, খেয়াল করেছেন? মানি, নিউমেরিক নাম্বার, আলফাবেট, আলফা নিউমেরিক, ইউজার নেম, ঠিক আছে, জেসভাল আরএক্স আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক উইদাউট হাইপেন, জেসভাল আরএক্স রেস্ট্রিক্টেড ক্যারেক্টার্স আছে না, রেস্ট্রিক্টেড ক্যারেক্টার্স আছে, আইপি অ্যাড্রেস আছে, জিপ কোড আছে। সো অ্যাকচুয়ালি একটা ফ্লোট ভ্যালু আছে, ঠিক আছে, জেসভাল আরএক্স রিসেন্ট যেটা আছে এটা আছে, ডিসকাউন্ট অ্যামাউন্ট আছে। সো ইনফ্যাক্ট একটা ফর্মে যা যা দরকার পড়ে অলমোস্ট সবগুলো ভ্যালিডেশনের অ্যালগরিদমই এখানে অ্যাড করা আছে। আমাদের যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা ইউজ করব। এখন একটা ফর্মে একটা ফিল্ডে যে রিকোয়ার্ড সেটা কিন্তু নাও হতে পারে, একাধিক ফিল্ড রিকোয়ার্ড হতে পারে। লাইক আমি অ্যাড ইউজার কোনো একটা ফর্ম যদি করি, তার ইমেল অ্যাড্রেস, তার নাম, তার মোবাইল নাম্বার আমি রিকোয়ার্ড করে দিতে পারি, বুঝা যাচ্ছে? আবার আমি যদি চাই তার কাছ থেকে তার আইপি অ্যাড্রেস, সেটাও কিন্তু আমি রিকোয়ার্ড করে দিতে পারি, রাইট? তো সেক্ষেত্রে স্পেসিফিক অ্যালগরিদমগুলো আমাকে ইউজ করতে হবে ইনপুট বক্সের ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই ফর্মে দুই ধরনের ফিল্ড আছে, একটা হচ্ছে ইনপুট বক্স আর একটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, ঠিক আছে? টেক্সট এরিয়াও আছে। লাইক আমি যদি টেক্সট এরিয়ার কথা বলি, না ওপেন সোর্স লাইব্রেরি বলা যাবে না, এটা একটা প্রোটোটাইপ। ওপেন সোর্স গুগল কোড থেকে পাওয়া যায়, বাট এখানে অনেক আপডেট করা আছে। হ্যাঁ, ইউজ করতে পারবেন। দেখেন এখানে আমি কোনো একটা ভ্যালু দিয়েছি, এখানে কোনো একটা ভ্যালু দিয়েছি, এই যে এখানে প্লিজ ফিল্ড আউট দিস ফিল্ড, এখানকার জন্য টেক্সট এরিয়ার জন্য কিন্তু সে ঠিক জায়গায় মেসেজটা দেখাচ্ছে না, খেয়াল করেছেন? ঠিক জায়গায় মেসেজটা দেখাচ্ছে না। ওদের এটা সিএসএস এর মাধ্যমে ঠিক করে নিতে হবে। আপনি কারণ টেক্সট এরিয়া দেখানোর তো স্কোপ নেই, রাইট? সো ওটা ঠিক মতো লাইক আপনি যদি নিচে দেখাতে পারেন বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ডাটাটাকে ধরে নিয়ে আপনি নিচে একটা ফিল্ডের ভিতরে অ্যাড করে দিতে পারেন। ওই যে আমরা দেখিয়েছি না, ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরে যেভাবে করা যায় ওভাবেও করা যেতে পারে। আর হ্যাঁ, স্প্যানের ভেতরে ওটাকে পুশ করা যেতে পারে। আচ্ছা, আর এখানকার যেটা আছে সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্টগুলোকে ভ্যালিডেট করার একটা ডিফারেন্ট স্টাইল আছে জেসভালে। এটা হচ্ছে এরকম, এখানে কোনো অ্যালগরিদম সেট করতে হয় না, কারণ এখানে তো ভ্যালু আছেই, রাইট? এখানে তো আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই ভ্যালু পাবে অথবা পাবে না। বাট যখন এই সিলেক্ট পাবলিকেশন স্ট্যাটাস এই অবস্থা থাকবে, তখন আমি যদি বলি যে ভ্যালু স্পেস, মানে সিলেক্ট পাবলিকেশন স্ট্যাটাস এর ভ্যালুটা কি স্পেস। সো এখানে আমি যদি বলি এক্সক্লুড করবে কাকে, যখন ভ্যালু থাকবে স্পেস, ভ্যালু স্পেস থাকলে সে এক্সক্লুড করবে এবং যে কোনো একটা ভ্যালু দিতে তাকে বাধ্য করবে আর কি। লাইক আমি যদি এখানে রিকোয়ার্ড করে দেই, মানে রেকর্ড অলরেডি করে দিয়েছে, আমি জাস্ট এখন এই মেসেজটা বা স্টার মার্কসটা দিচ্ছি। একটু খেয়াল করবেন, এখন এখানেও ভ্যালিডেশন ধরবে, এখানেও ভ্যালিডেশন ধরেছে, রাইট? আচ্ছা, এখানে এই পেজটাকে লোড করে এটা কাজ করে নাই, এক্সক্লুডটা কাজ করে নাই।
এক্সক্লুডটা আছে। স্পেস, এখানেও কি আছে ভ্যালু স্পেস। হিট হয়ে যাচ্ছে, এটা ধরছে না। এক্সক্লুড করছে না। এক্সক্লুডের আগে রিকোয়ার্ড দিতে হবে, রিকোয়ার্ড আমরা দেই নাই, ধরতে হবে, রিকোয়ার্ড করতে হবে। এবার হবে। ঠিক আছে, ওই শিল্ডের নামটাই ERR দিয়ে ম্যাচ করলে আমার এটা কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালিডেশন, ছোট ছোট ভ্যালিডেশনের কাজগুলো কিন্তু আমরা করতে পারছি। আচ্ছা, তারপরে ভ্যালু তুলে নিয়ে প্রিন্ট করার কাজটা তো ইজি, তাই না? যে ডিলিশন স্ট্যাটাস যাদের 0 সেগুলোকে আমরা তুলে এনে প্রিন্ট করব, তারপরে পাবলিশ আনপাবলিশ করতে শিখবো, তারপরে ডিলিট করতে শিখবো, তারপরে আমরা এডিট করতে শিখবো, রাইট? তো অ্যাডিশনাল যেটা হলো, আমরা সেভ করার কাজটাও শিখলাম, তারপরে সাথে সাথে আমরা ভ্যালিডেশনটা, জাভাস্ক্রিপ্টের যে ভ্যালিডেশনটা সেটাও দিতে শিখলাম। এবার ভিউ করার কাজটা। যে ম্যানেজ ম্যানুফ্যাকচারটা চলে আসে, তাই না? ম্যানেজ ম্যানুফ্যাকচারের কাজটা আমাকে করতে হবে। এটা আরেকটু গোছাতে হবে।
বাট আপনি যতই লেয়ারিং করেন সেটা স্ট্যান্ডার্ড হবে না কখনোই, রাইট? এই কারণে ওটার উপরে বেশি জোর দেওয়া হয় না। লেয়ারিং সিস্টেমটা সবচেয়ে ভালো কি, ধরুন কোনো ফ্রেমওয়ার্কে আপনি যাচ্ছেন, কোনো একটা এমবিসি ফ্রেমওয়ার্ক শিখছেন, তখন আপনি মেইনলি ডেভেলপ হবে আপনার process। এখানে তো কোনো স্ট্যান্ডার্ড নেই, আমি আমার ইচ্ছা মতো করব। সিলেক্ট অল, ঠিক আছে? এবার ম্যানুফ্যাকচারারটা তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে ওটাকে প্রিন্ট করাবো। যে জায়গাগুলো আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? সকল বিষয়গুলো আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই ফাংশনটা সিলেক্ট অল ম্যানুফ্যাকচারার, এই ফাংশনটা আমাদের লিখতে হবে কোথায়? সুপার অ্যাডমিনে। পাবলিক ফাংশন সিলেক্ট অল ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার বললাম। এবার এখানে গিয়ে কি আসবে? ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার নেম, পাবলিকেশন স্ট্যাটাস 10 জন্য ঠিক আছে, পাবলিকেশন স্ট্যাটাসের জন্য পাবলিশ আনপাবলিশ সেটাও ঠিক আছে। ওগুলো ঠিক করছি, ক্যাটাগরি আইডিগুলো। তারপরে এডিটের জন্য ঠিক আছে, আর ডিলেট, এই কাজগুলো আমাকে সারতে হবে। সো আইডির যে জায়গাগুলো আছে, ক্যাটাগরি আইডির জায়গায় এটা কি হবে? ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, এটা হবে কি? ম্যানুফ্যাকচারার আইডি। সবগুলো জায়গায় ক্যাটাগরি আইডি না হয়ে ম্যানুফ্যাকচারার আইডি হবে। আর কোথাও আছে? নেই। আরেকটা জায়গা আছে এখানে, এডিট ক্যাটাগরির জায়গায় কি হবে? এডিট ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারারটা শো করছে না, কারণ হিসেবে বলি, ম্যানেজ ম্যানুফ্যাকচারে যখন ম্যানুফ্যাকচারারের এটা করেছিলাম, ওটা আমরা অ্যাডমিনে কিন্তু অ্যাড করি নাই, রাইট? অ্যাডমিন মাস্টারে এটাকে আমরা অ্যাড করি নাই। এই ম্যানুফ্যাকচারারগুলো চলে আসে, রাইট? সো এখন আমাদের পাবলিশ আনপাবলিশ বা ডিলেট, রাইট, আপডেট, এই কাজগুলো আমাদের শিখতে হবে আর কি। আচ্ছা, তো পাবলিশ আনপাবলিশের জন্য আমরা কিন্তু ফাংশনালিটি তৈরি করার স্কোপ রেডি করে রেখেছি। ফার্স্টেই যেটা আছে, আমি যদি পাবলিশ আনপাবলিশ করতে চাই, যে লাইক আনপাবলিশের জন্য ম্যানুফ্যাকচারার আইডিটা পাঠাবো। যদি এই যে ম্যানুফ্যাকচারার আইডিটা আমরা স্ট্যাটাস ধরে পাস করছি ওপর থেকে,
স্ট্যাটাস যদি আনপাবলিশ হয় তাহলে ম্যানুফ্যাকচারার আইডিটা আমি নিয়ে যাব, তাই না? আনপাবলিশ ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারার আইডি না, এটা আনপাবলিশড ম্যানুফ্যাকচারার বাই আইডি। বুঝতে পেরেছেন? তাহলে আমার ফাংশনটার নাম কি হবে? আনপাবলিশড ম্যানুফ্যাকচারার বাই আইডি। এখানে ফাংশনগুলো তৈরি করা আছে পাবলিশ আনপাবলিশের জন্য, তাই না? সো আমাদের কাজগুলো করা অনেক ইজি হয়ে যাবে। টিভিএল ম্যানুফ্যাকচারার সেট করবে কি 0, এখন বলবে কি ম্যানুফ্যাকচারার আইডি ইকুয়াল ম্যানুফ্যাকচারার আইডি। কোথায় ফেরত যাবে? ম্যানেজ ম্যানুফ্যাকচারার, আদারওয়াইজ কোয়েরি প্রবলেম বলবে, কোয়েরি এরর বলবে। পাবলিশ আনপাবলিশ হচ্ছে না কেন? স্ট্যাটাস আনপাবলিশড, undefined variable manufacturer ID। কোনো ভুল ছিল? undefined manufacturer by ID, ও এটা তো পাচ্ছে না। ম্যানুফ্যাকচারার ঠিকই আছে, এডিটের জন্য এই প্রবলেমটা হচ্ছে। কোনটা? না, এগুলো চেঞ্জ হবে।
সবগুলো ফাংশন আমরা চেঞ্জ করি। যেহেতু ম্যানুফ্যাকচারার সবগুলো ফাংশনও চেঞ্জ হয়ে যায়। কোথায় আমরা এটার সমাধান পেলাম। এটা সুপার অ্যাডমিনে গিয়ে আইডিটা এখন পাবে এবং পাবলিশ আনপাবলিশ হবে। পাবলিশ আনপাবলিশ হচ্ছে। এটা আনপাবলিশটা করেছি পাবলিশ ম্যানুফ্যাকচারার আইডি কি করে দিতে হবে, 1 করে দিতে হবে। আর ম্যানুফ্যাকচারার আইডিটা আছে। বুঝছে না? পাবলিশটার কাজ করছে। এবার করব ডিলেশনের যে বিষয়টা, সেটা ফার্স্ট। তো ম্যানেজ ম্যানুফ্যাকচারার কন্টেন্টে এখানে ডিলেট ম্যানুফ্যাকচারার বাই আইডি। সুপার অ্যাডমিনে গিয়ে ডিলেটটাও এখানে কিন্তু করা আছে। ডিলেটটাও এখানে কাইন্ড অফ আপডেট, তাই না? ওই পাবলিশ আনপাবলিশের মতোই। ডিলিশন স্ট্যাটাস কি করে দিতে হবে, 1 করে দিতে হবে। টেবিলের নাম টিবিএল, ম্যানুফ্যাকচারার, এখানে কি আসবে, ম্যানুফ্যাকচারার। আচ্ছা, ম্যানেজ ম্যানুফ্যাকচারারে চলে যাবে। ডিলেট হচ্ছে না? ডিলেট হয়েছে? ডিলেট হয় নাই? ডিলেট, ওকে, ডিলেট হয় নাই কারণ ডিলিশন স্ট্যাটাসটা তো 1 হয়ে যাবে, তার মানে ডিলেটেড। আমরা যখন তুলেছি কি ধরে, 0 ধরে না? যার ডিলিশন স্ট্যাটাস 0 সেটা উঠে আসবে। আর ডিলিশন স্ট্যাটাসটাকে সেট করব 1 এ এবং ম্যানুফ্যাকচারার আইডিটা মিলতে হবে। ম্যানুফ্যাকচারার আইডিটা আবারও পাচ্ছে না মোস্ট প্রবাবলি। ওই যে এখানে কিন্তু আইডি নেই। এই যে এখানে নিচ দিয়ে খেয়াল করেছেন কি ওলট পালট দেখাচ্ছেন, কোডা কোথাও গলদ আছে। ডিলেটের এখানে ম্যানুফ্যাকচারার আইডি সমান ক্যাটাগরি আইডি দেওয়া আছে। এটা কি হবে, ম্যানুফ্যাকচারার আইডি। এই জন্যই কাজ করছিল না। তো কোনো কিছু কপি করে নিয়ে কাজ করাটা কত ডিফিকাল্ট বুঝতে পারছেন? স্ক্র্যাচ থেকে করাটা অনেক ইজি। কপি পেস্ট করে করলে ওটার প্রবলেম ফেস করতে করতেই কিন্তু দিন শেষ হয়ে যায় যে ডিলিট হচ্ছে আর। রাইট, আমি 2কে ডিলিট করে দিলাম, বুঝতে যাচ্ছে? ডিলিশন স্ট্যাটাস পড়ে যাচ্ছে, তার মানে ওই পুরো ফিচারটাই আবার রিপিট হচ্ছে। হাবিবের পরে এডিটটা একটু দেখিয়ে দেন, ঠিক আছে?
নেক্সট ক্লাসে আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার সময় তার ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে যাবে, কোন ম্যানুফ্যাকচারারে যাবে, প্রোডাক্টের ইমেজ কি, সেগুলো সব আসবে আর কি। মানে ইমেজ আপলোড করাটা বা ফাইল আপলোডিংটা আমরা নেক্সট ক্লাসে শিখবো মেইনলি। আচ্ছা, এটা প্রয়োজনে ডিফারেন্ট একটা এক্সাম্পল থেকে শিখে তারপরে এখানে অ্যাপ্লাই করব, অথবা ডিরেক্ট এখানে আমরা অ্যাপ্লাই করব। ওকে, হাবিব সামনে চলে আসেন, একটা পেন ড্রাইভ নিয়ে আসেন।